একদম আমার ছেলের মতন, আরো অনেক 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 বড় মাপ, জীবনে অনেক কিছু ভালো করুক, আশীর্বাদ। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর বিষয় কি হতে চলেছে। তবে প্রথমেই একটি কথা পরিষ্কার করে নেই, আমার কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, আর বিশেষ করে কোনো রঙের প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই। তবে তারা যে যা কাজ করুক, আমি বিনোদন জগতে যতটুকু ছাপ ফেলে যাওয়ার ততটুকুই কাজ করি। এবার আসি এই গত দুর্গাপুজো উৎসব উপলক্ষে চারখানি সিনেমার কথায়। 4টি সিনেমার মধ্যে মূলত 3টি সিনেমা নিয়ে আমাদের চর্চা ছিল। বিশেষ করে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিদিন ভিডিও করেন বিভিন্ন বিষয় নিয়ে, মানে এই বিনোদন জগৎ বা মুভি রিভিউয়ের বিষয় নিয়ে, তাদের মধ্যে প্রবণতা থাকে কোনো না কোনো একজন নায়ককে বা একটি সিনেমাকে বা একটি প্রযোজক সংস্থাকে যে কোনোভাবে তাদেরকে নিয়েই হাইলাইট করে ভিডিও বানানোর। তবে আমি যে কাউকে সাপোর্ট করি বা তার এগেনস্টে কথা বলি, এরকম কোনো ভাবনা আপনারা মনে পোষণ করবেন না। আমি সমগ্র বিষয়টা এতদিন ধরে বসে বসে দেখছিলাম। এবার চলে আসি মূল বিষয়। বিষয়টি মূলত রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত সিনেমাটি নিয়ে একটা উন্মাদনা উত্তেজনা ছিল অনেক আগে থেকেই। দেব বহুদিন পরে খাদানের মাধ্যমে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ নিয়ে ফিরে আসেন, আর বাক্সবন্দি প্রায় 10-12 বছর আগেকার একটি সিনেমা তার মধ্যে এসে পড়ে ধুম করে, তার নাম ধূমকেতু। এই দুটি সিনেমা নতুনভাবে দেবকে চিনিয়ে দেয় দেবের ভক্তদের কাছে, আবার নতুন করে তাদের ফিরিয়ে দেয় পুরাতন দেবকে, আর এটা অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। খাদান মুক্তির আগে দেব প্রমোশনাল অ্যাক্টিভিটিতে একটি নতুন প্রসেস তৈরি করেন, সেটা হচ্ছে জেলায় জেলায় গিয়ে সিনেমার সম্বন্ধে লোককে জানানো। আর সেই পথ ধরেই রঘু ডাকাতেরও প্রমোশন শুরু হয় জেলায় জেলায়, শহরে শহরে, নগরে নগরে, গ্রামে গঞ্জে। কিন্তু সেই পথ ধরে আরও বাকি দুটি সিনেমা রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানীও এগিয়েছে। কিন্তু ভালো জিনিসকে নকল করা না, ভালো জিনিসকে অনুকরণ করলে বরঞ্চ ভালোই হবে, ইন্ডাস্ট্রির ভালো হবে, এর মধ্যে কোনো খারাপ আমি অন্তত দেখিনি। তবে পরবর্তী সময় কি হলো? সব ঠিকঠাকই চলছিল রঘু ডাকাতকে ঘিরে, ভালো প্রমোশন হচ্ছিল, মানুষের মধ্যে উন্মাদনা উত্তেজনা তৈরি হচ্ছিল, সিনেমাটির প্রতি আসক্তি তৈরি হচ্ছিল, দিকে দিকে মানুষের মধ্যে প্রচার পাচ্ছিল যে রঘু ডাকাতের মতন একটি বিগ বাজেটের সিনেমা বাংলায় আসছে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই তারটা কেটে গেল 20 তারিখ। 20 তারিখ এই সিনেমাটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হলো, আর ওই 20 তারিখই দেবের অভিনয় জীবনের 20 বছরের পরিপূর্ণতার একটি উদযাপন অনুষ্ঠান হলো। আর সেখানেই তাল কেটে গেল। কেন কেটে গেল সেটা যদি বিস্তারিতভাবে আপনারা একটু ভেবে দেখেন, তাহলে আমার কথাগুলোর সঙ্গে সহমত পোষণ করবেন। বিষয়টি এমনই ছিল, সেখানে প্রচুর পরিচালককে ডাকা হয়েছে, অনেক মাত্রার প্রযোজকদের ডাকা হয়েছে, কিন্তু অনেককে ডাকাও হয়নি। অনেক নেতা মন্ত্রীকে ডাকা উচিত ছিল, তাদের আবার ডাকা হয়নি। এইভাবে এই বিশ্লেষণটা আস্তে আস্তে করে শুরু হলো। এবং সব থেকে বড় খারাপ জিনিস হলো, এই সিনেমার মধ্যেই অভিনয় করেছেন একজন স্বনামধন্য অভিনেত্রী, যিনি এখন দেব যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তার বিপরীত দলের একজন কর্মী। আর সেখানেই সমস্ত তাল কেটে গেল। যখন মঞ্চে তাকে ডেকে নেওয়া হলো, আর তিনি যখন বললেন দেব আমার সন্তানের মতন, দেব আবার প্রণাম করে বসলেন, এই সব কিছু মিলিয়ে তালটি কেটে গেল। এইটা কিন্তু অনেকের চোখে কাঁটা হয়ে গেল। কেন এত পীড়িত? এই কথাটাই বলতে হবে, এই পীড়িত প্রশ্নটাই এসে গেল। রঘু ডাকাতের যে প্রমোশনাল অ্যাক্টিভিটি জেলায় জেলায় চলছিল, যেটাকে বেঙ্গল ট্যুর বলা হচ্ছিল, সেই ট্যুরে কিন্তু এই মহিলা ছিলেন না। এই অভিনেত্রীকে সেই ট্যুরে যদি ডাকা হতো, আগেই তাল কেটে যেত। এইখানেই সমস্ত ভালোর মন্দ হয়ে গেল। আর এই মন্দের বিচার নিয়েই
শুরু হলো রঘু ডাকাতের পথ চলা। একেবারে সিনেমার মুক্তির আধ ঘন্টার মধ্যেই সিনেমার রিভিউ চলে এলো। হ্যাঁ, ওই রোস্টিং রিভিউ। বোঝা গেল এবার রাজনৈতিক অলিন্দে পৌঁছে গেছেন রঘু। আর রঘু ডাকাত বাংলার স্বনামধন্য ওই রবিনহুড চরিত্রে রইলেন না, তিনি এখন একজন রাজনৈতিক চরিত্রে প্রতিপন্ন হয়েছেন। আমি তখনই সর্বনাশটি গুনে ফেলেছিলাম। তবে ব্যবসায়িক সফলতার প্রশ্নে আমি আসব না। আসলে কে ভালো বলছে আর কে মন্দ বলছে সেই বিচার করার মতন প্রজ্ঞা আমার নেই। তবে বিগত কয়েকদিনের কাদা ছোড়াছুড়ির মধ্যে একটি বিষয় পরিষ্কার, যে রঘু ডাকাতের ক্ষেত্রে আরেকটু ভালো সফলতা বা ব্যবসায়িক সফলতা বলা যেতে পারে, সেটা আশা করাই যেত। সিনেমা কেমন হয়েছে সেটা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তিগত অভিমতের ওপর নির্ভর করে। আমার যেটা ভালো লাগে আপনার সেটা ভালো নাও লাগতে পারে। তবে যে সমালোচনাগুলো উঠে আসছে, যে কথাবার্তাগুলো উঠে আসছে, যে কাঁদা ছোড়াছুড়ি উঠে আসছে, প্রত্যেকটার মধ্যে একটা জিনিস পরিষ্কার, এ সিনেমা রাজনীতির অলিন্দে পৌঁছে গেছে। আর এই রাজনীতির অলিন্দে যখন যে কোনো শিল্পকর্ম পৌঁছে যায়, তখন তার সর্বনাশ ছাড়া কোনোদিনই উপকার হয়েছে বলে আমার এতটা বয়সে আমি দেখিনি। কেননা কোনো রাজনীতির মতাদর্শ দিয়েই শিল্পকে বিচার করা যায় না, সংস্কৃতিকে বিচার করা যায় না। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। এছাড়াও নিরপেক্ষভাবে আরেকটি কথাও এই ভিডিওর মধ্যেই বলে দিতে হবে, সেটা হচ্ছে, যদি বাকি সিনেমাগুলোর প্রশ্নে আসি, একসাথে বসে প্রযোজকবৃন্দ বা ডিস্ট্রিবিউটাররা একটা নীতি নির্ধারণ করেছিলেন যে প্রত্যেকে সমান সংখ্যক শো পাবে এবং সম বন্টন হবে শো টাইমের ক্ষেত্রেও। কিন্তু এটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাই রঘু ডাকাত এবং রক্তবীজ 2 ছাড়া বাকি দুটি সিনেমার ক্ষেত্রে অন্যায় করা হয়েছে। এটা যদি আপনাদের চোখে কারো কারো না লেগে থাকে, একটু বিচার করে দেখবেন। এই বিগত 10 দিনেই আপনাদের কাছে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। হয়তো অনেকে দেবের ভক্ত, হয়তো অনেকে রক্তবীজ 2 বা নন্দিতা রয় শিবপ্রসাদের ভক্ত। আমি কোনো ভক্তকুলকে আঘাত করছি না, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন একজন মানুষও একটি সিনেমা নিয়ে এসেছিলেন। সেই সিনেমার প্রযোজক যারা, তারা কিন্তু ভারতীয় নন, তারা বিদেশ থেকে এসে লগ্নি করেছেন। কেউ এই বিষয়টা ভেবে দেখেননি যে এনাদের যদি খালি হাতে ফিরে যেতে হয় আর দ্বিতীয়বার মুখ ফিরিয়ে এই বাংলায় আসবেন না। আমরা প্রত্যেকেই নিজেদের কথাই ভাবি। যদি হলের বাইরে পোস্টার পড়ে গিয়ে থাকে, সেই পোস্টারকে তুলে দিতেও দেখেছি ওই ৪৫ বছর ধরে অভিনয়ের জগতে কাটানো মানুষটাকে। নিজের হাতে রঘু ডাকাতের পোস্টার দেওয়ালের সঙ্গে এমনভাবে রাখছেন যাতে দ্বিতীয়বার সেটা পড়ে না যায়। এই সুন্দর দৃশ্যগুলো পাশাপাশি যতবার যত জায়গায় আলাপচারিতায় প্রশ্ন উঠে এসছে, ততবার তিনি বলেছেন শুধু দেবী চৌধুরানী নয়, বাকি 3টি সিনেমাও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এ কথা দেবও বলেছেন, বাকিরাও বলেছেন, কিন্তু বাকিদের বলার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বলার মধ্যে অনেক ফারাক ছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী সেইভাবে হলও পায়নি, শোও পায়নি। যে যার বাড়ির সামনে যে হলটি বা যে মাল্টিপ্লেক্সটি আছে, তার দিকে একটু চেয়ে দেখবেন দেবী চৌধুরানী সেইভাবে কিন্তু শো বা শো টাইম পায়নি বললেই চলে। 1 সপ্তাহ পরে যখন একটি অন্য ভাষার সিনেমা এসে আছড়ে পড়ল, গুণগত মান অনুযায়ী সেই সিনেমা অনেকটাই উন্নততর, সেই জায়গাটা অতি পরিষ্কার, যার নাম কান্তারা চ্যাপ্টার 1, সেই সিনেমাটি আসার পরেও রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর যতটা শোজ কমলো, তার থেকে বেশি কমলো বাকি দুটি সিনেমার। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, দেবী চৌধুরানীর চাহিদা কিন্তু বুক মাই শোয়ের অলিন্দে পরিষ্কারভাবে প্রমাণ পাচ্ছে। তবুও তাদের শোজ হাতে নেই, কেননা তাদেরকে তৃতীয় দল হিসাবে ধরা হয়েছে।
প্রথম দল রঘু ডাকাত, দ্বিতীয় দল রক্তবীজ 2, তৃতীয় দল দেবী চৌধুরানী, আর চতুর্থ দলের যে নেতা তিনি তো এমনিতেই পিছিয়ে রয়েছেন তার রাজনৈতিক মতাদর্শের কারণে। তাকে নিয়ে এই বিষয়টার মধ্যে আলোচনা করার কোনো অবকাশই নেই। তবে বেশ কয়েক মাস আগে ধূমকেতু রিলিজের ঠিক আগের মুহূর্তে যে নীতি নির্ধারণ করা হয়েছিল প্রাইম টাইমে বাংলা সিনেমাকে শো দিতে হবে, এই সবটাই কিন্তু ফেক হয়ে গেল। একেবারে পরিষ্কারভাবে বোঝা যায় সব বাংলা ছবি নয়। এ তো গেল 4 প্রধানের সিনেমা বলতে গেলে, প্রত্যেকটির সঙ্গেই কেউ না কেউ নামকরা মানুষজন জড়িয়ে রয়েছেন। কিন্তু এর পরেও যারা ছোট ছোট প্রযোজক, অল্প নামের পরিচালক সিনেমা নিয়ে আসবেন, তাদের জন্য ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমার কেন, প্রত্যেক সচেতন বাঙালি যারা বিনোদন জগতে বিনোদিত হতে চান, ভালো সিনেমা দেখতে চান, মুখ ফিরিয়ে নিতে চান না বাংলা সিনেমার থেকে, তারা কিন্তু ভাবছেনই। আগামী দিনে দেখতে পাবেন অনেকেই বিরূপ ধারণা পোষণ করে কিন্তু বাংলা সিনেমার প্রতি যে একটি অনীহা তৈরি হয়েছিল সেটি আবার পোষণ করে ঘরে ফিরে যাবেন। আসবে তো ওটিটি প্ল্যাটফর্মে, তখন পারলে দেখে নেব। হলমুখী আর হবেন না। প্রেক্ষাগৃহ পূর্ণ করে যেভাবে বহুরূপী, খাদান বা অন্যান্য সিনেমাগুলি চলছিল, আজও 2-1টি জায়গায় ধূমকেতু চলছে, সেইভাবে কিন্তু অন্যান্য সিনেমাকে যদি সুযোগ করে না দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিশ্চয়ই করে উজ্জ্বল নয়। সিনেমার টিকিটের মূল্যগুলো দেখবেন একেবারে কম নয়। হিন্দি সিনেমা বরঞ্চ অনেক সময় আমরা কম পয়সায় দেখতে পাচ্ছি, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে এই পুজোয় খুব একটা কম পয়সায় টিকিট বিক্রি হয়নি। আমি কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোর কথা বলছি না, সেখানে লিমিটেশনস আছে, সেখানে একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে টিকিটের মূল্যের। কিন্তু মাল্টিপ্লেক্সগুলো একটা শোয়ে 300 টাকা আর একটা শোয়ে 112 টাকা, কিন্তু যেটা 99 টাকার টিকিট ছিল, 149 টাকার টিকিট ছিল, সেই টিকিটগুলো হঠাৎ করে পুজোর সময় কেন দাম বাড়িয়ে দেওয়া হলো? পারা তো যেত যে প্রত্যেকটি বাংলা সিনেমাকে একটু কম পয়সা, কম দামের টিকিটে মানুষকে সুযোগ করে দেওয়া, যে এটা তো হিন্দি বা অন্য ভাষার সিনেমা নয় যে প্রচুর লগ্নি করে তৈরি হয়, তার টাকা তুলতে গেলে একটু উচ্চ দামে টিকিট বিক্রি করতে হবে। কিন্তু এক্ষেত্রেও প্রত্যেকটি জায়গায় সেই ভাবনার বহিঃপ্রকাশ আসেনি। এই কথাগুলো আপনাদের প্রত্যেকের মনের কথা, কিন্তু আমি হয়তো এই ভিডিওর মাধ্যমে বলছি বলে আমি অপরাধী হয়ে যাব, কিন্তু অপরাধ বোধ আমার মধ্যে কাজ করবে না। আবারও বলি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, শিক্ষা একত্র করলে একাকার হয়ে যাবে, কোনোটারই মূল্যবোধ থাকবে না, আর সাধারণ মানুষের কাছে প্রাপ্তির ভাণ্ডার শূন্য। নমস্কার।